নিতাই কাকা আমাদের আড্ডায় মাঝে মাঝে আসে, আর যখনই আসে তার কাছে কোনো না কোনো গরমাগরম খবর থাকে। আজও নিতাই কাকা যখন এলো ঘড়ি কাঁটা 9টা ছুঁয়েছে। দু একজন করে ভিড় করেছে ক্লাব ঘরের বারান্দায়। আমাদের ক্লাবটা বেশ বড়, একতলায় বড় বড় দুটো ঘর, একটা খুব বড় হল ঘর আছে দোতলায়। এই দোতলার গোল বারান্দায় আমরা মাঝের গ্রুপটা আড্ডা মারি। একতলায় একটা ঘরে টিভি, সেখানে বয়স্কদের ভিড়। পাশের ঘরে ক্যারাম, সেখানে তুলনামূলক ছোটদের ভিড়। নিতাই কাকা আমাদের গ্রুপের নয়, তবে বয়স্কদের গ্রুপে মেলামেশা করা উচিত ছিল। কিন্তু নিতাই কাকা আগাগোড়ায় আমাদের সঙ্গে মেশে। যেদিন আসে ক্লাব ঘরে ঢুকে প্রথমে বড়দের সঙ্গে মেপে 10টা মিনিট বসে, তারপর টুক করে কেউ কিছু বুঝে ওঠার আগেই ওপরে চলে আসে। আর নিতাই কাকা মানে কিছু না কিছু গরমাগরম খবর আছে বলে আমরা সবাই নড়ে চড়ে বসি। নিতাই কাকা এলে কেউ না কেউ তাকে একটা চেয়ার ছেড়ে দেয়। এটা বয়সের জন্য নয়, এই চেয়ারটা হলো জমিয়ে বসার জন্য। এবার নিতাই কাকা এলো মাসখানেক পর। নিতাই কাকা ঢুকতেই মন্টু চেয়ার ছেড়ে দিয়ে বলল, কি গুরু, অনেক দিনের পরে? পাক্কা 1 মাস 3 দিন, নিতাই কাকা উত্তর দিল। এটা 1 মাস 3 দিন নয়, 5 দিন। এ নিয়ে কেউ তর্ক করতে যাবে না, কারণ জানে তর্ক করতে গেলেই নিতাই কাকা বেট লাগাবে, আর তাতে তার জিত নিশ্চিত। নিতাই কাকা রিপিট করলো, 1 মাস 3 দিন পরে এলাম, বেশ বড় একটা কাজ সামলে এলাম। আমরা অপেক্ষা করে আমি নিতাই কাকা ঠিক কোন জায়গা থেকে গল্পে ঢোকে তার অপেক্ষা করতে লাগলাম। আমাদের মধ্যে দীপু একটু বেশি প্রশ্নবাজ, কথায় কথায় প্রশ্ন করে। দীপু জিজ্ঞেস করে ফেলল, কি বড় কাজ? নিতাই কাকা বলল, আমাদের কোম্পানি বেশ বড় একটা বাড়ি ভাঙার কাজ নিয়েছিল, সেটা শেষ হতে এই 1 মাস লেগে গেল। দীপু ভ্রু কুঁচকে বলল, তোমাদের কোম্পানি বাড়িও ভাঙে? বাপরে, আর কি কি করে? দীপুর প্রশ্নে শ্যামল বলল, তুই এত প্রশ্ন করিস কেন বলতো? নিতাই কাকাকে কথা বলতে দে না। তোর চালা কি কেউ নিজের মতো করে কথা বলতে পারবে না? খালি প্রশ্ন আর প্রশ্ন। দীপু কাঁচু মাচু মুখে বসে। আমি দীপুর দিকে তাকাই। দীপু হয়তো প্রশ্ন করছে, কিন্তু ভুল কিছু বলেনি। 1 মাস 3 দিন আগে এসে নিতাই কাকা তার 47 দিন অন্তর্নিহিত থাকার জন্য বলেছিল কোম্পানির কাজ। সেবার তার কোম্পানি নিয়েছিল এক ডুবে যাওয়া জাহাজে থেকে রূপোর বাট উদ্ধারের কন্ট্রাক্ট, আর এবার কিনা বাড়ি ভাঙা। আশ্চর্য। নিতাই কাকা মৃদু ধমক দিল শ্যামলকে, আহ শ্যামল, দীপু প্রশ্ন করছে, আমায় বলতে দে না। নিতাই কাকার কথায় আমি হাসলাম। এই হাসা ছাড়া অন্য কোনো উপায় নেই। শেষবার এসে নিতাই কাকা এক ডুবে যাওয়া জাহাজ থেকে টন রূপো উদ্ধারের খবরের সঙ্গে এক রোমহর্ষক গল্প শুনিয়েছিল। নিতাই কাকা বলল, হ্যাঁ রে দীপু, তুই ঠিকই প্রশ্ন করেছিস। আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানি, তা আমাদের কাজকর্ম মাল্টি টাইপের। সত্যি সত্যি তোর মতো আম আদমিরা ব্যাপারটা বুঝতে পারবে না। নিতাই কাকার কথার মাঝে আমাদের আড্ডা 7-8 জন নড়ে চড়ে উঠলাম। গত 10-12 বছর নিতাই কাকা তার কোম্পানির নানা গল্প শুনিয়ে যায়। নিতাই কাকার এইসব গল্পের মাঝেই আমরা অনেক পড়াশোনার পাঠ চুকিয়ে কর্মজীবনে প্রবেশ করেছি। আমাদের মধ্যে কারো কারো ইচ্ছে ছিল নিতাই কাকার কোম্পানিতে যদি কোনোভাবে ঢুকে পড়া যায়, কিন্তু তারা শত চেষ্টা করেও নিতাই কাকা সেই মাল্টি ন্যাশনাল কোম্পানির নাম ঠিকানা জোগাড় করতে পারেনি। সেখানে চাকরির চেষ্টা তো অনেক দূরের কথা। নিতাই কাকা বলল, আমি যে বাড়ি ভাঙার কাজ বলছি সেই খোদ কলকাতাতেই, ধরে নিয়ে এসপ্ল্যানেড চত্বরেই। অত ধরে নিয়ে আর কি আছে, কেসটা তো বাড়ি ভাঙার। কোন রাস্তায় সেটা বলো না, পুরো এলাকাটায় আমি হাতে তালুর মতো চিনি। প্রদ্যুৎ বলল কথাটি। হ্যাঁ রে প্রদ্যুৎ, তুই কি আজকাল পিওনের কাজ করছিস নাকি? ভালো ভালো। না রে, তোকে অ্যাড্রেস দিতে পারবো না, এটা কোম্পানির প্রিন্সিপাল। তবে অ্যাড্রেস না পেলেও তোর ঘটনাটা শুনতে কোনো বাধা নেই। আমি বললাম, গল্পটা বলো। নিতাই কাকা আমার দিকে তাকালো না, বলল, এটা একটা সত্যি ভূতের কাহিনী। ভূতের গল্প? সকলে বেশ নড়ে চড়ে বসলো। প্রদ্যুৎ একটু ক্ষুব্ধ গলায় বলল, হলের আলোগুলো নিভিয়ে দিই। কেন 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 তুই ডিস্টার্ব করছিস? প্রদ্যুৎ দিকে রতন খিঁচিয়ে উঠল।
কিন্তু নিতাই কাকা বলল, পুরো হল ঘরে এত লাইট থাকলে ঘটনা একটু ডিস্টার্ব হবে, আলোক সম্পদটা একটু কম থাকলেই ভালো হয়। আলো জ্বলবে তাও ওদিকটায়, একটু আলো ছায়া থাকুক, আলো আঁধারিতে জমবে ভালো, পাওয়ার সেভও হলো কিছুটা। নিতাই কাকা আমাদের কারো কাকা নয়, আমাদের জন্মের অনেক আগেই নিতাই কাকা এ পাড়ায় ভাড়া এসেছিল। দীর্ঘ 17 বছর নাকি এ বাড়িতেই ভাড়া ছিল। তখন ওর সঙ্গে বাবা মা ছিলেন, তারা এখানেই গত হন। নিতাই কাকা এর কিছুদিন পরে ভাড়ার ঘর ছেড়ে দেয়। কেউ বলে সে নাকি জাহাজে চাকরি নিয়ে ভেসে গিয়েছে, কেউ বলে নিতাই কাকা রেড ক্রসের স্বেচ্ছাসেবী হয়ে দেশে দেশে ঘুরছে। নিতাই কাকার কোনো পাত্তা ছিল না। সেই নিতাই কাকাই আবার আবির্ভাব হয় বছর 10 আগে। অনেক প্রশ্নেও তার আগের জীবন জানা যায় না, যেটুকু জানা যায় তার এখনকার জীবনের কাজের নানা টুকরো টাকরা ঘটনা। তবে একটা কথা একটু নিচু স্বরেই বলে রাখি, নিতাই কাকা গুলবাজ নয়, কোনো ফালতু গাল গল্প করে না। নিতাই কাকা আমাদের খোরাক নয়, বরং নিতাই কাকাই হয়তো আমাদের কোনো না কোনোভাবে খোরাক করে। আমাদের কারো কাকা না হয়েও নিতাই কাকা যাওয়ার সময় পুরো রেসপেক্ট নিয়ে যায়। নিতাই কাকাকে আমার বাবাও কাকা বলে এবং দাদাও বেশ সম্ভ্রমের চোখে দেখে। নিতাই কাকা বলল, আমাদের কোম্পানি বাড়িটা ভাঙার দায়িত্ব নিয়েছে, ওখানে বাড়িটা ভেঙে আমরা মাঠ করে দেব, বাড়িটার পুরনো ইট কাঠ শ্বেত পাথর তুলে নেব, লোহও আছে প্রচুর, সব মিলিয়ে কয়েক কোটি টাকার পুরনো মাল। ওই বাড়িটা ছিল 7 তলা, সব মিলিয়ে প্রায় 5-6 ঘর, পুরনো দিনের কাঠের সিঁড়ি, কাঠের লিফট। আমাদের কোম্পানি টেন্ডার ধরেছিল 2.5 বছর আগে, কিন্তু বাড়ি ভেকেন্ট না হলে তো ভাঙায়ের কাজ শুরু করা যায় না। নিতাই কাকা একটু থামলো, একবার মুখ ঘুরিয়ে সবাইকে দেখে নিল যেন সবাই ঠিক মতো ঘটনাটা শুনছে কিনা। তারপর বলল, বাড়িটায় বাস করতো বিভিন্ন সম্প্রদায়ের লোক, তবে মূলত মুসলমান আর খ্রিস্টান, এর মধ্যে কিছু সাদা চামড়ার মানুষজন থাকতো যারা বংশ পরস্পর এখানে থেকে গিয়েছে। আর ছিল পার্সি কিছু সাহেব শুভ গোত্রে পড়া দোঁয়াশে হিন্দু, আর বারান্দায় সিঁড়ির ধাপে ফাঁক ফোকরে জুটেছিল কিছু বিহারি। সব মিলিয়ে গোটা একটা ভারত। মারোয়ারি? আমাদের মতো কেউ টুক করে কথাটা বলল। না, কোনো মারোয়ারি গুজরাটির সন্ধান আমি ওই বাড়ির চুহত দিতে পাইনি। যাই হোক, গত 2-2.5 বছর ধরে বাড়িটার একটা একটা করে ভাড়াটে উঠছিল, ঘর খালি হচ্ছিল। শেষ পর্বের ঘরগুলো খালি হয় ঠিক 1.5 মাস আগে। সেগুলো ছিল এক পার্সি ও কিছু দোঁয়াশলা পরিবার। তাদের সঙ্গে অনেক টানা হেজড়ার পর বাড়ি খালি হলো। আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। নিতাই কাকা একটু থামলো, বলল, ক্ষুধার তো নেগড়ে দেখেছিস? টিভিতে দেখার কথাই বলছি। আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো হলো ক্ষুধার্ত নেকড়ে। যেদিন পার্সি ফ্যামিলিটি গেল সেদিন থেকে ঝাঁপিয়ে পড়লো শয়ে শয়ে ভাঙাইয়ের মিস্ত্রি, তারা চারদিক থেকে লেগে গেল বাড়ি ভাঙতে। আমার কাজ ছিল ওই বাড়ি থেকে দামি শ্বেতপাথরগুলো যতটা পারা যায় অক্ষত অবস্থায় উদ্ধার করে লরিতে তুলে দেয়া। আমার আন্ডারে 85 জন মিস্ত্রি ছিল। তারা মার্বেল কাটার নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে ভালো পাথরগুলো তুলে ফেলতে। প্রথম দিন দ্বিতীয় দিন ভালোই কাটলো, ঝামেলা শুরু হলো তৃতীয় দিন থেকে। মার্বেল কাটার জন্য মেশিন চালালেই কে যেন গো গো করে গোয়াচ্ছে। আমার কাছে খবর এলো তখন প্রায় 3টে। বেশ কয়েকজন মিস্ত্রি নাকি 11টা-12টা থেকেই আওয়াজ পাচ্ছে। আমার মনে হয়েছিল মিস্ত্রিদের ফাঁকি মারার ধান্দা। আমি ধমক দিয়ে ওদের কাজে পাঠিয়ে দিলাম। গোয়ানির আওয়াজ পাওয়া যাচ্ছিল উত্তর পূর্ব দিকে 4 তলা থেকে। সেদিনের মতো কাজ মিটে গেল, কিন্তু পরের দিন কাজ করতে এসে মিস্ত্রিরা খুব ভয় পেয়ে গেল। কয়েকজন মিস্ত্রি পরিষ্কার জানিয়ে দিল তারা ওদিকে কাজ করবে না, ওদিকে কেউ যে যন্ত্রণা এমন চিৎকার করছে আর সেটা ভূতই হবে। কিন্তু কে থাকবে? আমি নিজের জন্য 4 মিস্ত্রি নিয়ে পুরো 4 তলা তন্ন তন্ন খুঁজে এলাম, কেউ কোথাও নেই। এমনকি আমরা 5 তলা 3 তলার উত্তর পূর্ব ঘরগুলো খুঁজে এলাম। একটা পালিয়ে যাওয়া বিড়াল আর কটা ধাড়ি ইঁদুর ছাড়া কিছুই চোখে পড়ল না। পরের দিন আমি প্রায় 30 মিস্ত্রি আর লেবার লাগিয়ে দিলাম 4 তলায়। সেদিন আমি ঘন্টা 3 জন্য আমাদের সিটি ব্রাঞ্চ অফিসে গিয়েছিলাম। ফিরে এসে শুনি ওদিকে সব মিস্ত্রিরা ভূতের ভয়ে কাজ বন্ধ করে দিয়েছে। পাথর কাটার মেশিন চালালে নাকি গোয়ানির আওয়াজটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে। আমি মিস্ত্রিদের অন্যদিকে কাজে লাগিয়ে দিলাম আর মনে মনে ঠিক করে রাখলাম 2 দিন যাক,
এদিকগুলো একটু সামলে নিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে 4 তলার উত্তর পূর্ব দিকের পাথর তোলাবো। কিন্তু 2-4 দিনের আমি অন্য দিকগুলো ঠিক গোছাতে পারলাম না। পাক্কা 6 দিন পর আমি 1 তলার কাজ সেরে একেবারে শেষ বেলার 4 তলার উত্তর পূর্ব দিকে উঠলাম। ও একটা কথা বলে দিই, বাড়িটার 4টি কোণ দিয়ে সিঁড়ি উঠেছে, লিফট তো চলেছে বাড়িটার মাঝখান দিয়ে। 7 দিনের মাথায় আমি একেবারে সকাল থেকে কাজ শুরু করে দিলাম। আমার হিসাবে এদিকটা 1 দিন লাগবে কাজ শেষ করতে। কাজ চলছিল ভালোই, কোনো গোঙানির আওয়াজ নেই। উল্টে আমি মিস্ত্রি লেবারদের সঙ্গে মজা করেছিলাম, কোথায় তোমাদের ভূত, আমাকে দেখে তো সে আর গোঁ করে তোমাদের ভয় দেখাচ্ছে না। ফালতু ফালতু ভূতের ভয়ে তোমরা এদিকের কাজটা দেরি করালে, না হলে এক ধারসে সব নেমে যেত। কিন্তু বাঁধ সাধলো দুপুরের দিকে। যত 4 তলার উত্তর কোণে ঢুকছিলাম তত যেন বিচ্ছিরি পচা গন্ধ পাচ্ছিলাম। শেষে আমরা গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাথরুমের ভিতর বন্ধ দরজার ওপরে মেঝেতে গদির উপর শোয়ানো এক বৃদ্ধের মৃতদেহ আবিষ্কার করলাম। পুলিশে খবর দিলাম, পুলিশ এলো, বৃদ্ধের লাশ তুলে নিয়ে গেল। কোম্পানির সূত্র ধরে আমি খোঁজ খবর নিয়ে জানলাম 3 দিন আগে মানুষটা মারা গিয়েছেন। আমার মনে হয়েছিল আমরা মিস্ত্রি লেবাররা এই বৃদ্ধের গোঙানি শুনেছে 6-7 দিন আগে। তারা কিছুতেই বুঝতে পারেনি ওই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে। আর আমি নিজেও প্রতিটা ঘর চেক করেছিলাম। হ্যাঁ, তখন বাথরুম দেখিনি। বুড়োর বাড়ির লোককে খবর দেওয়া গিয়েছিল। রত্ন প্রশ্ন করলো, না ফাইলপত্র ঘেটে আমি যা দেখেছিলাম ওই ফ্ল্যাটটায় এক পার্সি পরিবার থাকতো, তাদের পরিবারে কোনো বৃদ্ধ মানুষ ছিল না। ওই বৃদ্ধ মানুষটা যে কোনো পরিবারের, তা আমি অনেক চেষ্টা করে উদ্ধার করতে পারিনি। রতন ভ্রু কুঁচকে বলল, ওই বুড়োটা তবে এলো কোথা থেকে? হঠাৎ নিতাই কাকা বলল, মনে কর না ওই বৃদ্ধটা মানুষটা তোর বাবা। আমরা বাড়ি বদল করার সময় অনেক পুরনো জিনিস বাতিল করে দিই, বাড়ির এক কোণে কোনো এক গাদা ঘরে জড়ো করে চলে যাই। ওই বৃদ্ধটাও ঠিক তেমন, তার ছেলে তাকে তুলে এনে অন্যের বাতিল বাথরুমের গাদা ঘরে ফেলে রেখে গিয়েছে। চেয়ার ছেড়ে রতন লাফিয়ে উঠল, হঠাৎ তুমি আমার বাবার উদাহরণ দিলে কেন নিতাই কাকা? শোনো, আমি তোমাকে কাকা থেকে সম্মান করি, আর সম্মান করব না। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ভাবছো আমি কিছু বুঝিনি? প্রতিবার আসো আর এক একজনকে টিপ্পনি কেটে গল্প ফাঁদো। রতন থামলে নিতাই কাকা বলল, রতন রাগ করিস না, এটা আমার কোম্পানির ঘটনা, একেবারে জ্যান্ত ভূতের গল্প রে। রতন ফুঁসছে, না না আমি কিছু বুঝতে চাই না, তুমি আমায় বোকা ভেবেও না। হাসতে হাসতে নিতাই কাকা বলল, না রে রতন, তোকে কি করে বোকা ভাববো? আমি 3 দিন ধরে অত ফাইল ঘেটে মৃত বৃদ্ধের পরিবারের হদিশ পেলাম না, অথচ তুই সামান্য এক সন্ধ্যের গল্পে তাদের চিনে ফেললি। বাহ, তুই কি বুদ্ধিমান রে। রতন, তোর বাবা এখন কোথায়? ভালো আছে তো?